হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে আমাদের সাথে আজকে আছেন জনাব নাজমুল হাসান এবং ডক্টর হাসান। আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা করব সেই বিষয়গুলোর মধ্যে আছে যে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বিষয়গুলো। তার মধ্যে আছে আমাদের স্টিমুলাস প্যাকেজের সর্বশেষ আপডেট আছে। নিউ ইয়র্ক সিটি মেয়র আজকে ঘোষণা করেছেন যে যারা বাড়ি ভাড়া দিতে পাচ্ছেন না অথবা যারা অফিসিয়াল বা কমার্শিয়াল রেন্ট যারা দিতে পাচ্ছেন না তাদের জন্য ফ্রি লিগ্যাল সার্ভিস কীভাবে দেওয়া হবে এই বিষয়টি তিনি আরও বলেছেন যে ফেডারেল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এই বিষয়ে যাতে পদক্ষেপ নেয় তিনি এজন্য কাজ করে যাবেন। আমরা আলোচনা করব আজকে আরও অন্যান্য আনুষঙ্গিক সমস্ত বিষয়ে থাকবে আমাদের আলোচনায়। আমরা প্রথমে এই নিউজ আপডেটে যাব। আপডেট দেবেন জনাব নাজমুল হাসান। আমরা প্রথমেই যে বিষয়গুলো আজকে আলোচনার মধ্যে আছে তার মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা বলবো যে আপনারা আমাদের ফেসবুকে প্রশ্ন করবেন। আমরা ফোনে কোনো প্রশ্ন নিচ্ছি না, আপনারা ফেসবুকে প্রশ্ন করলে আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের যে আরেকটি বিষয় আমরা আলোচনা করব তা হচ্ছে যে ডেমোক্রেটিক পার্টি আজকে তার নমিনেশন ঘোষণা করেছে এবং নমিনেশনে তারা কামেলা হ্যারিসকে জো বাইডেনের রানিং মেট হিসেবে ঘোষণা করেছেন, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি অন্যতম বড় একটি ঘটনা। এতদিন জল্পনা কল্পনা ছিল যে প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের রানিং মেট কে হবেন। আজকে জো বাইডেন ঘোষণা করেছেন তার রানিং মেট এবং তিনি হচ্ছেন কামেলা হ্যারিস। কামেলা হ্যারিস হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ব্ল্যাক আমেরিকান। ডেমোক্রেটিক পার্টির ইতিহাসে প্রথম একজন ব্ল্যাক আমেরিকান মহিলাকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে নমিনেশন দেওয়া হলো। আমরা এই বিষয়গুলো আজকে আলোচনা করব। আমাদের সাথে পরবর্তী যোগ দেবেন জনাব আহাদ, সিপিএ আহাদ। আমাদের সাথে এখন যারা আছেন তাদের মধ্যে আছেন জনাব ডক্টর আখতার হাসান, শিশু রোগ বিশেষজ্ঞ, এবং নাজমুল হাসান। পরবর্তীতে যোগ দেবেন জনাব হাসান ফেরদৌস এবং আহাদ আলী, সিপিএ। আমরা তাদের জন্য অপেক্ষা করব। আমরা প্রথমে যাব নিউজ আপডেট শুনতে। নিউজ আপডেট বলবেন আপনাদেরকে নাজমুল হাসান। দর্শক যারা আপনারা ফেসবুকে অনুষ্ঠানটি দেখছেন তাদের কাছে অনুরোধ করব অনুষ্ঠানটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। জনাব নাজমুল হাসান, কেমন আছেন? আজকে তো স্ট্যাচু অফ লিবার্টির বিশাল সাইন নিয়ে বসে আছেন আপনি। আমি আজকে ব্রঙ্কসে গিয়েছিলাম। আচ্ছা, বেশ কিছুদিন পর আমি ব্রঙ্কসে গেলাম এবং সেখানে দিস ওয়াজ ভেরি গুড ইভেন্ট। জালালাবাদ অ্যাসোসিয়েশন একটা ইভেন্ট ছিল, তারা মাস্ক ডিস্ট্রিবিউট করছে, স্যানিটাইজার ডিস্ট্রিবিউট করছে, ফুড ডিস্ট্রিবিউট করছে। তাই আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশি কমিউনিটি অ্যাটলিস্ট ভাইব্রেন্ট হয়ে যাচ্ছে। খুব প্রচুর মানুষকে আমি সেখানে দেখেছি এবং যদিও সবাই যথেষ্ট সতর্ক ছিল, মাস্ক পরিহিত ছিল, বাট মোটামুটি সবাই আবার ইন্টারাকশনে ফিরে এসেছে। এটা দেখতে ভালো লেগেছে। যাই হোক, আজকে একটু আগে তো আপনি বললেন কমলা হ্যারিসের কথা, সেটা পরে বলবো। কিন্তু আজকে যে খবরটি আমরা এতদিন অপেক্ষা করছিলাম যে ভ্যাকসিনের যে একটা রেস, প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় আজকে আমরা দেখলাম যে রাশিয়া প্রেসিডেন্ট পুতিন ঘোষণা দিয়েছেন যে রাশিয়া প্রথম ভ্যাকসিনকে অনুমোদন করেছে। কিন্তু এর ঘোষণার কিছুক্ষণ পরেই পৃথিবী ব্যাপী এটার একটি ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে, সমালোচনা হয়েছে। আর সেটি হচ্ছে যে ট্রায়াল সম্পূর্ণ না করেই রাশিয়ার প্রেসিডেন্ট জাস্ট প্রতিযোগিতায় দৌড়ে এগিয়ে থাকার জন্যই হয়তো এই ঘোষণাটি দিয়েছেন। এবং ভ্যাকসিনের সাধারণত 4টি স্টেজ থাকে এবং 3টে স্টেজ শুধু হিউম্যান ট্রায়াল হয়, মানুষের উপর যেটা পরীক্ষা চালানো হয় সেটি, সেই ব্যাপারে রাশিয়ার চতুর্থ অর্থাৎ মানুষের ট্রায়ালের যে 3য় পর্যায়টি ছিল সেটি শেষ না করেই পুতিন ঘোষণা দিয়েছেন এবং এটাকে বিশ্বাসযোগ্য করার জন্য তিনি বলেছেন যে তার নিজের কন্যা, তার কন্যাই একটি ভ্যাকসিন গ্রহণ করেছেন এবং প্রথম থেকে তার সামান্য একটু জ্বর হওয়ার পরেও সে মোটামুটি সুস্থ আছে এবং আগামী কিছুদিনের ভিতরেই ব্যাপক হারে এই ভ্যাকসিন বিতরণ করা হবে। প্রথমে স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের ভিতর, তারপরে বিভিন্ন কর্মক্ষেত্রের লোকজনের মধ্যে এই ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু তারপরেও এই ভ্যাকসিনের যেহেতু সম্পূর্ণ সমস্ত ট্রায়াল, যেটি চতুর্থ ট্রায়াল, যেই ট্রায়ালটির জন্য যুক্তরাষ্ট্রের কমপক্ষে 2টি কোম্পানির ভ্যাকসিন এখনো বাজারে আসার অপেক্ষায় আছে। একটি হচ্ছে মডার্নার আর একটি হচ্ছে ফাইজারের। 2টি ভ্যাকসিনই চূড়ান্ত পর্যায়ে আছে এবং চূড়ান্ত পর্যায়টা হচ্ছে ব্যাপক হারে হিউম্যান ট্রায়াল, মানুষের উপরে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা চলছে এবং সেটি সাকসেসফুল হলেই ঘোষণা দেওয়া হবে। তবে আশা করা যাচ্ছে এই বছর শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের ভ্যাকসিনের ঘোষণাটি আসবে। ইংল্যান্ডের অক্সফোর্ডের ঘোষণাটিও সেই সময় একই সময় আসতে পারে।
এবং তবে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো আশা করছেন, তিনি এমন একটি ধারণাও দিয়েছেন যে নভেম্বরের নির্বাচনের আগেও ভ্যাকসিন আসতে পারে, এবং সেই চেষ্টাই তিনি করছেন, যে জন্য বিপুল পরিমাণ প্রায় বিলিয়নস অফ ডলার আর তিনি এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে ইতিমধ্যেই প্রদান করেছেন, যাতে ভ্যাকসিনটা খুব দ্রুত আনা যায়। কারণ যদিও যুক্তরাষ্ট্রে প্রকোপের তাপমাত্রা একটু কমে এসেছে এবং এই করোনার ভয়াবহতা একটু হ্রাস পাচ্ছে, তা সত্ত্বেও মানুষের আস্থা অর্জনে এবং এই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও মোটামুটি গ্রহণযোগ্য পর্যায়ে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে এই ভ্যাকসিনটি এখন একমাত্র উপায় বলে মনে হচ্ছে। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা এবং ডাক্তাররা সবসময় বলে আসছেন যে ভ্যাকসিন চূড়ান্তভাবে একটি সফল ভ্যাকসিন আবিষ্কৃত না হওয়া পর্যন্ত এই মাস্ক ব্যবহার এবং সোশ্যাল ডিস্টেন্সিং এই করোনা প্রতিরোধে একমাত্র সহায়ক আমাদের সকলের জন্য। যাই হোক, মোটামুটি এই হচ্ছে ভ্যাকসিনের খবর। এরপরে আমি প্রতিদিন যেভাবে শুরু করি যে নিউ ইয়র্কের এবং সিটি এবং স্টেটের অবস্থা, এই করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে কতটুকু অগ্রগতি, সেই বিষয়টা আগে একটা ধারণা দিয়ে রাখি। নিউ ইয়র্ক সিটির মেয়র আজকে সাংবাদিক সম্মেলন করে তিনি যে তথ্যটি দিয়েছেন, তাতে নিউ ইয়র্ক সিটিতে আপনার হাসপাতালে ভর্তি ছিলেন কোভিড-19 আক্রান্ত হয়ে 61 জন, যেটা এর আগের দিন ছিল 53, আর 200 হচ্ছে লিমিট। 200 অতিক্রম করলেই আমরা বিপদ সীমার অতিক্রম করব, সেটি থেকে একটু দূরে আছে যদিও। এবং ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন এই কোভিড-19 আক্রান্ত হয়ে 297 জন, যেটি লিমিট হচ্ছে 375। এর আগের দিন ছিল সেটি 285, অর্থাৎ একদিনে 12 জন রোগী বেড়েছে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে। এবং টেস্টিং এর যে বিষয়টি প্রতিদিনই মেয়র বলে থাকেন এবং আমরা গত কয়েক সপ্তাহ ধরে লক্ষ্য করছি, যেটা 1% কিংবা 2% আছে। গতকাল সেটি 1%, গতকালের আগের দিন সেটি 1% ছিল, গতকাল সেটি 2%। অতএব এটি একটু মার্জিনাল ইনক্রিজ বলা যায়, বাট 2% এর ভিতরেই এখনো আছে টেস্টিং। আর নিউ ইয়র্ক স্টেটের গভর্নর কুমো যে তথ্যটি আজকে দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে যে নিউ ইয়র্কের পরিস্থিতি, নিউ ইয়র্ক স্টেট অর্থাৎ যে স্টেটে আমি প্রায় প্রতিদিনই বলে থাকি প্রায় 19.5 মিলিয়ন, প্রায় 20 মিলিয়ন লোকের বসবাস যে স্টেটে, এবং যেটি এক সময় এপিক সেন্টার হিসেবে ছিল, পৃথিবীর সবচেয়ে আলোচিত স্থান ছিল এই কোভিড-19 এর ক্ষেত্রে, সেই নিউ ইয়র্ক স্টেটে গতকাল টেস্ট হয়েছে 77,059, 77,059 জনের টেস্ট হয়েছে, যেটা একটি হিউজ নাম্বার। এবং সেখানে মাত্র 667 জন, 667 মানুষকে পজিটিভ চিহ্নিত করা গেছে, এবং যার পার্সেন্টেজ হচ্ছে 0.88, অর্থাৎ নিউ ইয়র্ক স্টেটে করোনা সংক্রমণের হার 1%-এরও নিচে, যেটা খুবই সিগনিফিক্যান্ট। এর আগের দিন ছিল 0.78%, সেটাও 1%-এর নিচে, এবং এটি খুবই আশাব্যঞ্জক একটি ফিগার। আর কোভিড-19 আক্রান্ত হয়ে নিউ ইয়র্ক স্টেটের সমস্ত হসপিটালে ভর্তি ছিলেন 540 জন, এর আগের দিন ছিলেন 535 জন। এবং এই প্রথম একটি হিসাব গভর্নরের কাছ থেকে টুইট থেকে জানা গেল, সেটি হচ্ছে যে সমগ্র নিউ ইয়র্ক স্টেটে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন কোভিড-19 আক্রান্ত 120 জন, যেটি মার্চ মাসের 15 তারিখের পর সবচেয়ে কম হিসাব, এবং যেটি খুবই সিগনিফিক্যান্ট। বাট যদিও দুর্ভাগ্যজনক খবর হচ্ছে যে গতকাল সমগ্র নিউ ইয়র্ক স্টেটে 6 জন প্রাণ হারিয়েছেন কোভিড-19 আক্রান্ত হয়ে, এর আগে প্রাণ হারিয়েছিলেন এর আগের দিন অর্থাৎ 2 জন, অতএব সেক্ষেত্রে 4 জন বেড়েছে। বাট ওভারঅল সামগ্রিক ভাবে যদি বলি, তাহলে নিউ ইয়র্ক স্টেটের অবস্থা এখন অনেক ভালো না, তুলনামূলকভাবে পৃথিবীর অন্যান্য প্রায় সকল অঞ্চলের চাইতে। তো আরেকটি কথা বলার চেষ্টা করছিলাম, সেটি হচ্ছে যে পৃথিবীতে এই ভাইরাস ভ্যাকসিনের কথা জানার পাশাপাশি আজকে আরেকটি হিসাব এসেছে, সেটা হচ্ছে যে পৃথিবীতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 20 মিলিয়ন ছাড়িয়ে গেছে, এবং এই 20 মিলিয়নের ভিতরে 10 মিলিয়ন মানুষ আক্রান্ত হয়েছেন গত 6 সপ্তাহে। অর্থাৎ সংক্রমণের হারটা গত 6 সপ্তাহে মাত্রাতিরিক্ত বেড়েছে, সেটি বলাই বাহুল্য। কিন্তু সেখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এর আগে যেভাবে মৃত্যুর হার ছিল, মানুষ মারা যেত যেভাবে করোনা ভাইরাসে, গত 6 সপ্তাহে কিন্তু মৃত্যুর হার সেইভাবে বাড়েনি, আনুপাতিক হারে। সেটি একটি উল্লেখযোগ্য সংবাদ। আর যুক্তরাষ্ট্রের জন্য যেটি সমগ্র যুক্তরাষ্ট্রে সংক্রমণের হার খুব, আমি গতকালও বলেছি, খুব ধীরভাবে
খুব ধীর গতিতে হ্রাস পাচ্ছে, সেটি খুব সিগনিফিকেন্ট না হলো হ্রাসের দিকে আছে। বেশ কয়েকটি স্টেটে নিম্নমুখী সংক্রমণের হার, এবং যেটি খুবই উল্লেখযোগ্য তা সত্ত্বেও নিউ ইয়র্ক স্টেট আজকে দুটি স্টেট এবং একটি টেরিটরি থেকে যারা আসবেন তাদের উপর কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা শুরু করছে। এই তিনটি স্টেট হলো, তিনটির ভিতরে একটি হচ্ছে সাউথ ডেকোটা, একটি হচ্ছে দুটিকে অন্তর্ভুক্ত করেছে, একটি সাউথ ডেকোটা, একটি ইউএস ভার্জিন আইল্যান্ড। এই অঞ্চল থেকে যারা নিউ ইয়র্কে আসবেন তাদেরকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি আলাস্কা, নিউ মেক্সিকো এবং ওহাইও এবং রোড আইল্যান্ড থেকে যারা আসবে তাদের আর কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা থাকছে না, তাদেরকে সেখানে সেই কোয়ারেন্টাইনের লিস্ট থেকে তুলে নেওয়া হয়েছে নিউ ইয়র্ক স্টেট কর্তৃক। আরেকটি জিনিস যেটি বলার চেষ্টা করছে যে সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির সাবওয়ে একটি অসাধারণ এবং উল্লেখযোগ্য কাজ করছে, যেটা হয়তো আমরা অনেকে টের পাচ্ছি না এই সংক্রমণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে। আর সেই খবরটি আজকে নিউ ইয়র্ক টাইমসে এসেছে। সেটি হচ্ছে যে এই আমরা অনেকে হয়তো সাবওয়ে ট্রাভেল করি কিন্তু লক্ষ্য করি না, সাবওয়েতে প্রতিটি গাড়িতে 18 বার করে এয়ার ফিল্টার সিস্টেম নতুন ভাবে লাগানো হয়েছে এবং এয়ার ফিল্টার সেখানে ব্যবহার করা হচ্ছে। এবং সেখানে কোন মানে যেই কারণে গভর্নর কুমো নিউ ইয়র্কের মলগুলো খোলার অনুমতি দিচ্ছেন না ভেন্টিলেশন সিস্টেমের কারণে, কিন্তু নিউ ইয়র্ক সিটির সাবওয়ে কারগুলো সেই ভেন্টিলেশন সিস্টেমটাকে প্রবর্তন করেছে, যেটির মাধ্যমে এই কোভিড সংক্রমণের হার, ভেন্টিলেশনের প্রক্রিয়া যাতে সংক্রমিত না হয়, মানুষ বেশি ক্ষতিগ্রস্ত না হয়, কোনোভাবেই হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না এই ভেন্টিলেশন সিস্টেমটার কারণে। 18 বার এক একটি কারে 18 বার দিনে 18 বার করে এই ভেন্টিলেশন পিউরিফিকেশন সিস্টেমটি কার্যকর রয়েছে, যেটা হয়তো আমরা অনেকেই খেয়াল করিনি, কিন্তু আজকে সেই খবরটি এসেছে। অর্থাৎ নিউ ইয়র্ক সিটির সাবওয়ে গুলো স্যানিটাইজেশন বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন, এবং সর্বশেষ আজকে যেটি জানা গেল সেটি হচ্ছে যে এয়ার ফিল্টারিং সিস্টেমটাও সেখানে কার্যকর করা হয়েছে, এবং যে জন্য এখন সাবওয়ে ট্রাভেলটা খুবই নিরাপদ। এবং যে কথা হয়তো মেয়র কিছুদিন আগে উল্লেখ করেনি, তিনি বলেছেন একটি কথা, যে সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির মানুষের পক্ষে এখন আর গাড়ি কেনার কোনো প্রয়োজন নেই, তারা মাস ট্রানজিট ব্যবহার করতে পারেন, কারণ মাস ট্রানজিট অনেকটা নিরাপদ অন্যদের তুলনায়। এবং আরেকটি ব্যাপারে তিনি উৎসাহিত করছেন মাস ট্রানজিট ব্যবহার করার জন্য, তার কারণ নিউ ইয়র্ক সিটির অনেক রাস্তাগুলোকেই এখন উন্মুক্ত রেস্টুরেন্টের জন্য খুলে দেওয়া হয়েছে, সেই জায়গাগুলো পার্কিং স্পেস গুলো তাদেরকে দেওয়া হয়েছে, এবং যেটি অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। অতএব সেই কারণে নিউ ইয়র্ক সিটির মেয়র মানুষকে অনুরোধ করছেন যাতে যতটা কম সম্ভব গাড়ি ব্যবহার করা যায়, ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা যায়, বেশি করে মানুষ যাতে মাস ট্রানজিট সাবওয়ে এবং বাস ব্যবহার করে সেদিকে মেয়র উৎসাহিত করেছেন। আরেকটা জিনিস হচ্ছে যে সেটা যে আরেকটা ব্যাপার হচ্ছে যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির অর্থনীতির একটা মেরুদণ্ড ছিল ম্যানহাটন, এবং সেটি বেশ এই করোনা ভাইরাসে ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে। এবং আজকে যে হতাশাজনক খবরটি এসেছে সেটি হচ্ছে যে এতদিন তো ম্যানহাটনের টুরিস্ট এবং যারা কাজে যেত, অফিস করতো, তাদের সংখ্যা খুবই ব্যাপক হারে হ্রাস পেয়েছিল। এখন বড় বড় রিটেল স্টোর, যারা চেইন স্টোর, তারাও ম্যানহাটন ছেড়ে চলে যাচ্ছে, এবং এর ফলে নিউ ইয়র্ক সিটির অর্থনীতির একটি অত্যন্ত শক্তিশালী অবস্থা যেটি ছিল এই ম্যানহাটনের এই অর্থনীতির কারণে, সেটি ব্যাপকভাবে বাধাগ্রস্ত হবে। এবং এটি নিউ ইয়র্ক সিটির প্রশাসন, স্টেট প্রশাসনকে মোটামুটি একটু চিন্তায় ফেলে দিয়েছে, কারণ ম্যানহাটনের যে অবস্থা দাঁড়িয়েছে, যে আগে তো মানুষ টুরিস্টরা আসা বন্ধ করে দিয়েছে, এরপরে কাজের ক্ষেত্রে অনেক অফিসে 50% ক্যাপাসিটি থাকার কথা থাকলেও কিন্তু সেখানে ক্যাপাসিটি অনেক হ্রাস পেয়েছে, মানুষের জনগণ সমাগম কমে আসছে, যাদের উপর নির্ভর করে যে ব্যবসাগুলো ছিল, রেস্টুরেন্ট, দোকান এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান, তাদের উপরে প্রচন্ড চাপ পড়েছে। এবং সর্বশেষ যেটি দেখা যাচ্ছে যে চেইন স্টোর গুলো এবং অনেকগুলো ব্যবসা রিটেল প্রতিষ্ঠান ম্যানহাটন ছেড়ে চলে যাচ্ছে। যাই হোক, মোটামুটি উদ্বেগের খবর। আরেকটি কথা যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা টেক্সাসের কথা এতদিন বলেছিলাম, যে টেক্সাসের কিন্তু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, যদিও কিছুদিন পরপর আমরা খবর পাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে, কিন্তু আজকে গভর্নরের কাছ থেকে যেটি জানা গেছে সেটি হচ্ছে যে তিনি বলেছেন যে টেক্সাসের পরিস্থিতি উন্নত হতে আরো দীর্ঘ সময় লাগবে, এবং তিনি
রিওপেনিং অর্থাৎ ইকোনমি রিওপেনিং এর জিনিসটা আরো স্লো করার জন্য তিনি সকলকে অনুরোধ করেছেন এবং খুব সম্ভবত তিনি কিছু কিছু ক্ষেত্রে লকডাউনও চালু করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে যে টেক্সাসে গত প্রতি সপ্তাহে গত কয়েকদিন গড়ে 7,500 কেস পাওয়া গেছে, যেটি খুবই হাই নাম্বার টেক্সাসের জনসংখ্যার অনুপাতে, এবং এটি মিড জুলাই থেকে এই সংক্রমণটা বাড়ছে এবং যেখানে দেখা যাচ্ছে প্রতিদিন প্রায় গড়ে 10,000 মানুষ আক্রান্ত হচ্ছে। যদিও হার কমে এসেছে কিন্তু সেখানেও ব্যাপক সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছে। আরেকটি বিষয় আজকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, যেটি আমাদের সকলের একটু চিন্তা ভাবনায় থাকা উচিত, সেটি হচ্ছে যে এখন আমরা সামারের একেবারে চূড়ান্ত সীমানায় আছি। কিছুদিনের ভিতরে ইতিমধ্যেই অনেকে মাঝে মাঝে মৃদু বাতাস অনুভব করি, ঠান্ডা অনুভব করি, এবং ঠান্ডা এই শীত আসার আগে যদি এই করোনা ভাইরাসকে সংক্রমণকে দমন না করা যেত, শীতের সময় যে সমস্ত অন্যান্য বাঘের মতো যেমন ফ্লু সহ আরো যে সমস্ত শীতকালীন রোগ হিসেবে যেগুলোকে আমরা চিহ্নিত করি, তাদের সাথে যদি করোনা ভাইরাসও যুক্ত হয় তাহলে পরিস্থিতি আমাদের অনেকের জন্য আরো একটু ভয়াবহ হতে পারে, খারাপ হতে পারে। সেই বিবেচনায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা গুরুত্ব দিচ্ছেন যে কোনো মূল্যে হোক করোনা ভাইরাসের ভ্যাকসিন হোক কিংবা অন্য যে কোনো প্রকারই হোক এটি সংক্রমণ রোধ করা খুবই জরুরি হয়ে পড়েছে। আরেকটি জিনিস আজকে যেটি বলা হোক বিশ্বের অন্যদিক অঞ্চলের খবরের কথা যদি বলি, 102 দিন ইনফ্যাক্ট 102 দিন পর নিউজিল্যান্ডে আজকে প্রথম করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে, যেটাকে অনেকে সেকেন্ড স্ট্রাইক বলছেন এবং সেকেন্ড ওয়েভও বলার চেষ্টা করছেন, এবং এটি একসাথে 4 জন সংক্রমিত হয়েছেন এবং ইতিমধ্যেই অকল্যান্ডের মতো শহরে সেখানে নতুন করে আবার লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে, এবং যেটি খুবই উদ্বেগজনক নিউজিল্যান্ডের জন্য, কারণ নিউজিল্যান্ড সরকার ধরে নিয়েছিল যে তারা করোনা মুক্ত হয়েছে এবং তারা ঘোষণাও দিয়েছিল, কিন্তু আবার পুনরায় সেখানে অকল্যান্ডের মতো শহরে লকডাউন আবার চালু করতে হয়েছিল। নিউজিল্যান্ডে এই পর্যন্ত 1,219 জন আক্রান্ত হয়েছেন, মাত্র 1,219 জন, সেখানে মারা গিয়েছেন মাত্র 22 জন। তা সত্ত্বেও তাদের এত সতর্ক অবস্থা। আর হচ্ছে সাউথ আমেরিকা এবং কান্ট্রিগুলো তো এই করোনা সংক্রমণ বাড়ছে, স্পাইক হচ্ছে আরেকবার, এবং যেটা মনে হচ্ছিল ধরো প্রিভিয়াস আগে যেটাকে আন্ডার কন্ট্রোলে মনে করা ছিল, নিয়ন্ত্রণে রাখাও সম্ভব হয়েছিল, সেখানে আর এখন স্পাইক শুরু হয়েছে নতুন ভাবে। সেই দেশ দুটি হচ্ছে কলম্বিয়া এবং আর্জেন্টিনা। যাই হোক, মোটামুটি যেই জন্য আমি বিষয়টা উল্লেখ করার চেষ্টা করছি যে করোনা ভাইরাস এমনই একটি সংক্রমণ প্রক্রিয়ায় সংক্রমণটা বেড়ে যাচ্ছে যে কিছুদিন যদি এটাকে কন্ট্রোলে রাখা যায়, তারপরেও দেখা যাচ্ছে সেটিকে আর নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না, পরবর্তীতে বেড়ে যাচ্ছে। যদিও আমরা খুবই আশাবাদী নিউ ইয়র্কের ব্যাপারে, কারণ জুনের প্রথম সপ্তাহ থেকে নিউ ইয়র্কের অর্থনীতি সচল করার জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটি 4র্থ পর্যায়ে আমরা আছি, এবং এই 4র্থ পর্যায়ে পর্যন্ত এখনো সংক্রমণ সেই হারে বাড়েনি, এবং এটি এখনো 2%-এর নিচে আছে সিটিতে, 1%-এর সামান্য বেশি আছে স্টেটের হিসাবে। অর্থাৎ সেই তুলনায় নিউ ইয়র্ক এখনো অনেকটা নিরাপদ এই সংক্রমণের ক্ষেত্রে। তারপরও গভর্নর আজকেও বলেছেন টুইট করে যে আমাদেরকে প্রত্যেককে সতর্ক অবস্থানে থাকতে হবে, এবং এটি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদেরকে জরুরিভাবে এটি বিবেচনা করতে হবে যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিনের সাকসেসফুল ভ্যাকসিন আমরা না পাই। এবং এটি নিউ ইয়র্কবাসীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন যে এই বিষয়টি তারা বেশ কঠিন ভাবে মেনে চলছে। খুবই কম সংখ্যক মানুষ মাস্ক ব্যবহার করছে না, কিন্তু অন্যদের তাড়নায় অনেকের পক্ষে আর মাস্ক ব্যবহার না করে চলাফেরা সম্ভব হচ্ছে না, কারণ রাস্তাঘাটে এখন দেখা যাচ্ছে যে কেউ যদি মাস্ক ব্যবহার না করে তাকে আশেপাশের লোকজন তাকে সতর্ক করে দিচ্ছে, এবং এই ব্যবস্থাটি কিন্তু স্টেট প্রশাসন কিংবা সিটি প্রশাসন চায় যে কেউ যদি কেউ যদি মাস্ক ব্যবহার না করে তাকে আরেকজন সতর্ক করে দেওয়ার জন্য। এবার আনএমপ্লয়মেন্টের ব্যাপারে আসি, যেটি আমাদের অনেকেরই আগ্রহ। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পর অনেকেই ভেবেছিলেন যে $400 করে হয়তো পাবেন, কিন্তু অবস্থা যা দাঁড়িয়েছে তাতে মুদ্রা কথা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন, কিন্তু এই আনএমপ্লয়মেন্টের চেকটা আসে কিন্তু স্টেট থেকে। স্টেটকে এখনো কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি, এবং প্রেসিডেন্ট ট্রাম্প একটু কায়দা করে এই আনএমপ্লয়মেন্টের $400 ঘোষণা করার সময় বলেছিলেন যে $300 ফেডারেল সরকার থেকে দেওয়া হবে এবং $100 স্টেট গুলোকে থেকে দিতে হবে। স্টেটগুলো ইতিমধ্যেই আনএমপ্লয়মেন্টের জন্য অর্থ ব্যয় করছে, এবং আপনারা জানেন যারা
W2 কিংবা 1099 এ কাজ করেছেন তাদেরকে তাদের প্রাপ্য হিসাব মতো দেওয়া হচ্ছে। আর যারা সেলফ এমপ্লয়েড হিসেবে আয় দেখিয়েছেন এই প্যান্ডেমিকের আগে তাদেরকে $182 $182 ফ্ল্যাট দেওয়া হচ্ছে। সেই অর্থ কিন্তু এখনো স্টেট পরিশোধ করে যাচ্ছে এই সপ্তাহ পর্যন্ত। কিন্তু নিউ ইয়র্কের গভর্নর কুমো বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যে অতিরিক্ত অর্থের কথা বলেছেন যে $100 সেটি দেওয়ার ক্ষমতা নিউ ইয়র্ক স্টেটের নাই। শুধু নিউ ইয়র্ক স্টেট কারা আরো কয়েকটি স্টেটই আজকে বলার চেষ্টা করেছে, গতকালও বলেছে তারা যে তাদের পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পের যে অতিরিক্ত $100 25% যেটি সেটি দেওয়া সম্ভব না। এবং প্রেসিডেন্ট ট্রাম্পও এখনো যে $44 বিলিয়ন থেকে $44 বিলিয়ন থেকে তিনি ফেডারেল আনএমপ্লয়মেন্ট প্যান্ডেমিকের চেক যে $300 দেওয়ার কথা বলেছেন সেটিও স্টেটকে এখনো দেওয়া হয়নি। যতক্ষণ পর্যন্ত স্টেটকে দেওয়া না হয় স্টেটের পক্ষে সেই অর্থ দেওয়া সম্ভব হচ্ছে না। অতএব আজকে যে খবরটি আমরা পেয়েছি তাতে মনে হচ্ছে যে এই প্রক্রিয়া বিলম্বিত হবে। হয়তোবা প্রেসিডেন্ট ট্রাম্প অপেক্ষা করছেন যে যদি শেষ পর্যন্ত ডেমোক্রেট এবং রিপাবলিকানরা সম্মত হয় যে নতুন একটি স্টিমুলাস বিলের ব্যাপারে যেখানে আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের কথাটিও থাকবে, তখন হয়তো তার এক্সিকিউটিভ অর্ডারটি আর কার্যকর করার প্রয়োজন হবে না। অর্থাৎ দুই পক্ষই এখন বিষয়টা নিয়ে মোটামুটি রাজনৈতিক চর্চায় আছে। দেখা যাক। তবে এতে সাধারণ আমেরিকানদের অনেক কষ্ট হচ্ছে। শুধু বাংলাদেশি আমেরিকান নয়, অনেক দরিদ্র আমেরিকান যারা এই গত 4টি মাস এই প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের উপরে তাদের জীবন নির্বাহ করেছে, তারা মোটামুটি সংকটে পড়েছে, এটি বলাই বাহুল্য। তবে ডেমোক্রেট এবং রিপাবলিকান এই দুই পার্টি যদি এই বিষয়টি বিবেচনায় আনে তাহলে খুব দ্রুত এর একটি সমাধান হয়তো পাওয়া যাবে। তবে যতটুকু মনে হচ্ছে যে যদি শেষ পর্যন্ত তারা রাজিও হয় এবং এই প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট কন্টিনিউ করার ব্যাপারে, তাহলে অগস্টের 1 তারিখ থেকেই সেটা কার্যকর হবে। তবে কতদিন সেটি চলবে সেটি বিলের উপর নির্ভর করবে, বিল কিভাবে লেখা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারে কিন্তু নির্দিষ্ট কোনো সীমারেখার কথা বলা হয়নি। এই হচ্ছে মোটামুটি এই বিষয়। এবং আজকে আরেকটা জিনিস জানেন যে প্রেসিডেন্ট ভাইস ডেমোক্রেটিক প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচনে যেটি নভেম্বরে হবে, জো বাইডেন আজকে তার রানিং মেট হিসেবে কমলা হ্যারিসকে নির্বাচিত করেছেন, সিলেক্ট করেছেন। এবং কমলা হ্যারিস হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত একজন আমেরিকান সিনেটর, ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত। এবং তার এই ট্রাম্পের জো বাইডেনের এই ঘোষণাকে ট্রাম্প খুব ব্যাপকভাবে সমালোচনা করেছেন এবং তিনি বলেছেন যে যেই মানুষটি অর্থাৎ কমলা হ্যারিস কিছুদিন আগেও জো বাইডেনের ব্যাপক নিন্দা করেছেন, সমালোচনা করেছেন, তাকেই শেষ পর্যন্ত বেছে নিলেন। এবং এটি তিনি একটি শব্দ ব্যবহার করেছেন কমলা হ্যারিসের সম্পর্কে, সেটি হচ্ছে ফনি। তবে দেখা যাক, এই প্রথম একজন সাউথ এশিয়ান ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে প্রেসিডেন্সিয়াল নির্বাচনের টিকেটে দেখা যাচ্ছে। আর এরপরে আরেকটি জিনিস হচ্ছে যে আজকে আরেকটি খবর হচ্ছে যেটি মেইন, আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প থেকে শুরু করে গভর্নর কুমো, মেয়র ব্লাজিও এই ফ্রন্ট লাইন হেলথ ওয়ার্কারদের ভূমিকার কথা বলেছেন, কিন্তু তাদের অনেকেরই দেখা যাচ্ছে এখন পেইড সিক লিভটিও তারা দিতে চাচ্ছেন না। স্টেটও দিচ্ছে না, সিটিও দিচ্ছে না, ফেডারেল গভর্নমেন্টও দিচ্ছে না। এটি খুবই দুর্ভাগ্যজনক বলে আজকে তথ্য এসেছে। এবং এটি বিষয়টি মোটামুটি এখন চাপা পড়ে যাচ্ছে যে যারা ফ্রন্ট লাইনে ওয়ার্কার হিসেবে কাজ করেছেন এই করোনা সংক্রমণের ক্ষেত্রে, করোনা মহামারীর ক্ষেত্রে, তাদের পেইড সিক লিভটিও দেওয়া হচ্ছে না। আরেকটি জিনিস হচ্ছে, কারণটা হচ্ছে যে কেন দেওয়া হচ্ছে না, কারণ আইনের ফাঁক এমন বেশি যে এটাকে কাজে লাগানোর চেষ্টা করছেন স্টেট, সিটি এবং ফেডারেল গভর্নমেন্ট। আরেকটি ব্যাপার হচ্ছে আজকে ফেসবুক থেকে এই করোনা ভাইরাসের ব্যাপারে মিথ্যা তথ্য দেওয়ার কারণে ফেসবুক প্রায় 7 মিলিয়ন পোস্ট তাদের সেখান থেকে সরিয়ে ফেলেছে যে করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপারে মিথ্যা তথ্য দরকার। এবং এটি খুবই একটি গুরুত্বপূর্ণ সংবাদ, কারণ এখন ফেসবুকে যেভাবে পাহারা রাখা হচ্ছে যে কে কোন রকম ভুল তথ্য দিচ্ছে কিনা, করোনা ভাইরাসের ক্ষেত্রে মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে কিনা, সেই জন্য ফেসবুক এগিয়ে এসেছে। এবং এটি এই জন্য তারা মোটামুটি একটি অবস্থানে নিয়ে এসেছে তাদের সমস্ত ফেসবুক প্রক্রিয়াকে, যেখানে যে কেউ এখন ভুল ইনফরমেশন দিলে সেটা উঠিয়ে নেওয়ার একটা ব্যবস্থা তারা চালু করেছে। আরেকটি জিনিস হচ্ছে যে এই বছরই প্রায় আজকে একটা হিসাবে বলা হচ্ছে যে এই বছরের নির্বাচনে 2020 সালের নির্বাচনে প্রায় 76% আমেরিকান ডাকযোগে ভোট দিতে পারেন।
এইটা একটি সম্ভাবনা দেখা যাচ্ছে, যেই কারণে হয়তোবা যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প এটি পছন্দ করেন না, সেই জন্য ডাক বিভাগের বরাদ্দ, বাজেট বরাদ্দ তিনি দিচ্ছেন না, এবং বাজেট ডাক বিভাগের মোটামুটি তিনি খুব তাচ্ছিল্য করছেন, এবং এই জন্য ডাক বিভাগের অনেককেই হয়তো লে অফে চলে যেতে হবে, যার ফলে এই মেইল বাই ভোট, এই ডাকের মাধ্যমে ভোট দেওয়ার প্রক্রিয়াটিও বাধাপ্রাপ্ত হবে বলে অনেকের ধারণা। এবং আরেকটি জিনিস যেটা আজকে বলার চেষ্টা করছিলাম শেষে, সেটা হচ্ছে যে এই বাজেট সংকোচনের কারণে এই মাসের শেষে ইউএসসিআইএস এর ইমিগ্রেশন দপ্তরের বিপুল সংখ্যক লোককে লে অফ করতে হবে, এবং ইতিমধ্যেই আমরা যেটা খবর পেয়েছি সেটা হচ্ছে নতুন করে গ্রিন কার্ড এবং ওয়ার্ক অথরাইজেশন কার্ড প্রিন্ট করাও বন্ধ হয়ে গেছে। যাই হোক, এই ব্যাপারে আরো কিছু আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে চূড়ান্ত ডিসিশনটির জন্য। আর শেষ করার আগে আরেকটি খবর দিচ্ছি যে গতকাল আমরা বলেছিলাম যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার সময় যদি কোনো ইমিগ্রেশন অফিসার মনে করেন কোনো ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত কিংবা তার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর করোনা ভাইরাস সংক্রমিত হতে পারে, তাকে বাধা দেওয়া, তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ নাও করতে পারেন, তিনি আমেরিকার নাগরিক কিংবা পার্মানেন্ট রেসিডেন্ট। সেই ব্যাপারটি আজকে একটু অন্যরকম ভাবে খবরটি এসেছে, সেটি হচ্ছে এটি কেবলমাত্র মেক্সিকো থেকে যারা আসবেন তাদের ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে। যদিও অনেকে বলার চেষ্টা করছেন এটিও পালন করা সম্ভব হবে না, কারণ বাধা দেওয়া সম্ভব হবে না, কারণ মেক্সিকো থেকে প্রবেশ করুক আর নাই করুক, মেক্সিকোর সীমান্তবর্তী এলাকাগুলিতে কমিউনিটি ট্রান্সমিশন, যেটা কমিউনিটির মাধ্যমে যে ট্রান্সমিশনটা হয়, সেটি ইতিমধ্যেই ব্যাপক পর্যায়ে আছে। অতএব আমরা আরেকবার সংশোধন করে বলে দিচ্ছি যে গতকালকে যে খবরটি প্রকাশিত হয়েছিল নিউ ইয়র্ক টাইমসে, যে যুক্তরাষ্ট্রের প্রবেশের সময় নাগরিক কিংবা পার্মানেন্ট রেসিডেন্টকে ইমিগ্রেশন অফিসার যদি মনে করেন যে তার মাধ্যমে করোনা সংক্রমিত হতে পারে, তার প্রবেশাধিকার নাও দিতে পারেন, সে বিষয়টি আজকে একটু সংশোধনী আকারে এসেছে। খবরটি যদিও এখনো কোনো এগ্রিমেন্ট অর্ডার জারি করা হয়নি, সংশোধনীটা হচ্ছে যারা মেক্সিকো থেকে প্রবেশ করবেন তাদের জন্য। অতএব এটি অনেকটা একটি সন্তোষজনক খবর আমাদের অ্যাটলিস্ট বাংলাদেশি আমেরিকানদের জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ, পরে আবার কথা হবে। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ আপনাকে আপনার নিউজ আপডেট দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব আহাদ আলী সিপি এবং বিশিষ্ট লেখক, পর্যবেক্ষক, সংবাদ ভাষ্যকার, সাংবাদিক জনাব হাসান ফেরদৌস। আপনাদের দুজনকে অনুষ্ঠানের শুভেচ্ছা জানাচ্ছি। আমি যাচ্ছি জনাব আখতার হাসান আপনার কাছে। যে প্রেসিডেন্ট ক্লিন্টন বলেছেন যে শিশুরা করোনা ভাইরাসকে ইমিউন, কিন্তু বাস্তবে তো সেটা দেখা যাচ্ছে না। এই বিষয়ে আপনার অবজারভেশন কি অ্যাজ এ চাইল্ড স্পেশালিস্ট ডক্টর? আসসালামু আলাইকুম তাহের ভাই, আপনার টাইম টিভি পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি পেশায় একজন শিশু বিশেষজ্ঞ। আমার প্রাইভেট প্র্যাকটিস হচ্ছে ওজন পার্ক, আর এমনি আমি সাউথ সাইড হসপিটালের অ্যাটেন্ডিং, পেডিয়াট্রিক অ্যাটেন্ডিং। তো আমি আগেও তাহের ভাইয়ের আমন্ত্রণে টাইম টিভিতে পেডিয়াট্রিক সমস্যা, করোনার সমস্যা নিয়ে আলাপ করেছি। আজকে আবার এসছি, উনি যে প্রশ্নটা করেছেন যেটা সব অভিভাবকদেরকে ভাবিয়ে তুলেছে, চিন্তায় ফেলেছে, যে স্কুল ওপেনিং। তো স্কুল ওপেনিং এর ব্যাপারে আমাদের প্রেসিডেন্ট যে কথাটি বলেছে শিশুদের ব্যাপারে, যে শিশুদের ইমিউন সিস্টেম খুব স্ট্রং, এটা কোনো সায়েন্টিফিক কথা নয়। কেননা ইমিউন সিস্টেম সাধারণত শিশুদের যখন তারা ইনফ্যান্সিতে থাকে, তখন ইমেচিওর থাকে, তখন রোগ শোক হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু পরবর্তীকালে শিশুদের ইমিউন সিস্টেম বড়দের মতোই একইভাবে কাজ করে। সুতরাং কোনো মতেই শিশুদের ইমিউন সিস্টেম ইজ নট স্ট্রঙ্গার দেন দি অ্যাডাল্টস, মানে বড়দের থেকে। তো এখন কথা হলো যে ইমিউন সিস্টেমের সাপ্রেশন বিভিন্ন রোগের কারণে হতে পারে, যেমন বাচ্চাদের কনজেনিটাল হার্ট ডিজিজ, তারপরে মেটাবলিক ডিসঅর্ডার, তারপর জেনেটিক ডিসঅর্ডার, এগুলোর কারণে ইমিউনো সাপ্রেশন হয়, এবং তখন তাদের করোনা ভাইরাস তাদেরকে আক্রান্ত করার সুযোগটা বেশি করে দেয়। এবং যেটা জিনিস ধরা উচিত, যে করোনা ভাইরাসের যে রোগটা, সেটা ইমিউন সিস্টেমের
একটা হাইপার অ্যাক্টিভিটি তৈরি করে। দি ইমিউন সিস্টেম বিকামস ওভার অ্যাক্টিভেটেড, যেটাকে আমরা বলি সাইটোকাইন রিলিজ, সাইটোকাইন স্টর্ম। সেটা যেমন বড়দেরও হতে পারে, যেমন বাচ্চাদেরও হতে পারে। তাই আমি মনে করি যে যখন নিউ ইয়র্কের অবস্থা ভালো, কিন্তু আমেরিকার অন্যান্য স্টেটের অবস্থা খুবই খারাপ, যেখানে সংক্রমণটা অনেক বেড়ে গেছে, সেই সব স্টেটে school opening, in my opinion, as a child specialist, I don't think it is a very appropriate decision. যে কারণে এটা যে শিশুরা যদি শিশুদের মধ্যে যদি রোগটা সংক্রমিত হয়, তাহলে সেখানে স্কুলে রয়েছে টিচার যারা অ্যাডাল্টস, এবং তাদের মধ্যে সংক্রমিত হবে এবং পরবর্তীকালে জনগোষ্ঠীর মধ্যেও সংক্রমিত হবে। সুতরাং এই যে একটা মানে মিথ্যা আনসাইন্টিফিক জিনিস মানে আমাদের মধ্যে প্রচার করা হচ্ছে, সেটা সম্বন্ধে আমি খুব বলতে পারেন আমি খুব বিক্ষুব্ধ। এটা কোনো সাইন্টিফিক বক্তব্য নয়, সেটাই বলে আমি জানাচ্ছি। থ্যাংক ইউ জনাব আখতার হামিদ আপনাকে। আপনি একজন চিকিৎসক এবং শিশুরোগ বিশেষজ্ঞ। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে শিশুরা ইমিউন করোনা ভাইরাস থেকে। এই বিষয়ে আমরা তার বিশেষজ্ঞ মতামত জানতে চেয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যোগদান করার জন্য। আমি আশা করি আমাদের অভিভাবক যারা আছেন, শিশুদেরকে যারা পরিচর্যা করেন, তারা তার বক্তব্য শুনেছেন এবং এ বিষয়ে তারা সতর্ক থাকবেন। দর্শক, আমরা এখন কথা বলবো যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ক্যামিলা হ্যারিসের ব্যাপারটি নিয়ে। জনাব লেখক জনাব হাসান ফেরদৌসের সাথে ছোট্ট একটা বিরতির পর, জাস্ট ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। ট্যাক্স ফাইলিং অনেকের কাছেই কনফিউজিং। আমরা ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং আপনাদের পাশেই আছি। আমরা ইন্ডিভিজুয়াল থেকে বিজনেস ফাইলিং, পেরোল, বুককিপিং, ইমিগ্রেশন সহ IRS ও স্টেট অডিট সংক্রান্ত বিষয়ে এক্সপিরিয়েন্সড। আমাদের টিমের সবারই অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড এবং রয়েছে লার্জ অ্যাকাউন্টিং ফার্মে কাজ করার অভিজ্ঞতা। আমরা প্রায় 18 বছর ধরে এই কমিউনিটিকে সার্ভিস দিয়ে যাচ্ছি। আমাদের ব্রঙ্কসে স্টার্লিং এবং জামাইকা হিল সাইডে অফিস রয়েছে। ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং, affordable, experienced, and always available. Dr. Kamal, MBBS. Ronnie, MA LLB. Shumon, MSc Engineering. Shahnaz, MSc, former teacher, Dhaka University. None of them knew about People and Tech. If they did, they would not be doing such odd jobs. Engineer Mr. Hanif assures that he will not let a single educated immigrant perform odd job. No more odd job. Change your life and lifestyle. দেশে টাকা পাঠানো জরুরি, ব্যাংক বন্ধ, আর নয় অপেক্ষা। 24 ঘন্টা মানি ট্রান্সফার সেবা নিয়ে এলো সেন্ডওয়েভ। আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে কোনো ফি ছাড়াই ঘরে বসে যে কোনো সময় নিরাপদে আমেরিকা, ইউকে ও ইউরোপ থেকে টাকা পাঠান বাংলাদেশে। সেন্ডওয়েভ মুহূর্তেই পৌঁছে দেবে আপনার প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। ডাউনলোড করুন সেন্ডওয়েভ অ্যাপ আর লগ অন করে প্রিয়জনের কাছে নির্ঝঞ্ঝাট টাকা পাঠান যখন প্রয়োজন তখন। সেন্ডওয়েভ, সেন্ড মানি উইথ লাভ। হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা এখন আলোচনা করব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের রানিং মেটকে নিয়ে। দর্শক, আপনারা জানেন যে আপনারা দীর্ঘদিন থেকে অপেক্ষা করছেন যে সেকেন্ড স্টিমুলাস প্যাকেজে কী আছে। কেউ বলছেন $1200 পেতে হবে, কেউ বলছেন $400। এই বিষয়গুলো আজকে আলোচনা করবেন আহাদ আলী CPA, তিনি আমাদের সাথে আছেন। বাট আমরা প্রথমেই আলোচনা করব লেখক
সাংবাদিক বুদ্ধিজীবী জনাব হাসান ফেরদৌসের সাথে তিনি কি মনে করেন জো বাইডেন কাকে রানিং মেট নেবেন নিয়ে একটা শ্বাসরুদ্ধকর প্রতীক্ষা ছিল। আজকে সেই প্রতীক্ষার অবসান হয়েছে এবং যাকে তিনি নমিনি করেছেন, যাকে তিনি মনোনীত করেছেন তিনি হচ্ছেন একজন কৃষ্ণাঙ্গ ভারতীয় বংশোদ্ভূত মহিলা সিনেটর, যিনি নিজেও প্রেসিডেন্সিয়াল রেসে ছিলেন, পরে ড্রপ করেছেন। আমরা তার বিষয়ে জানার চেষ্টা করব ডিটেলস জনাব হাসান ফেরদৌসের কাছে। জনাব হাসান ফেরদৌস, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আমার প্রথম প্রতিক্রিয়া অসম্ভব খুশি। আমি প্রথম থেকেই এই নির্বাচন প্রক্রিয়ার প্রথম থেকেই আমি বলে এসেছি কমলা হ্যারিস হবে সবচাইতে যোগ্য ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট। দুটো কারণ দুটো বাইডেন নিজেই বলেছেন। বাইডেন বলেছেন আমি এমন একজনকে চাই, এক নম্বর যে প্রথম দিন থেকেই রেডি টু বি প্রেসিডেন্ট। আমার বয়স এখন ৭৭। যদি কোনো কারণে আমি অক্ষম হই দেশ পরিচালনায়, এমন কাউকে আমার প্রয়োজন যে একদিনের নোটিসে আমার স্থান দখল নিতে পারে। এটা এক নম্বর। আর দু নম্বর, এমন একজন যে দেখতে আমেরিকার মতো। আমেরিকা বহু বর্ণের দেশ, আমেরিকা বহু জাতির দেশ, সাদা মানুষের দেশ আমেরিকা নয়। আমেরিকা বহু বর্ণিল, এবং কমলা হ্যারিস সেই বহু বর্ণিল বহু বর্ণের আমেরিকাকে রিপ্রেজেন্ট করে। কমলা হ্যারিস একজন কালো মহিলা, কমলা হ্যারিস একজন দক্ষিণ এশীয় মহিলা, কমলা হ্যারিস একজন অত্যন্ত অভিজ্ঞ, অত্যন্ত পারদর্শী রাজনীতিক। ফলে এমন একজন ক্যান্ডিডেট যার জিহ্বার ধার অসম্ভব তীব্র, ক্ষুরোধার যাকে বলা যায়, এমন একজনকে ভাইস প্রেসিডেন্ট করাতে আমি মনে করি জো বাইডেন অত্যন্ত সুবুদ্ধির পরিচয় দিয়েছেন। আপনি তার পলিটিক্যাল যে ক্যারিয়ার, তার যে ব্যাকগ্রাউন্ড এবং ফিউচার যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে কমলা হ্যারিস জো বাইডেনের রানিং মেট হিসেবে কি ইনফ্লুয়েন্স বা কি ধরনের তাৎপর্য সৃষ্টি করতে পারবে বলে মনে হয় আসন্ন নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে? মাথায় রাখতে হবে যে কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট, তার নিজস্ব কোনো এজেন্ডা নাই। তার এজেন্ডা হবে প্রেসিডেন্টের এজেন্ডা অনুসরণ করা। প্রথম প্রশ্ন হচ্ছে যে জো বাইডেন কি এমন একজন প্রার্থীর সাথে, এমন একজন মানুষের সাথে কমফোর্টেবল কিনা, তারা কতটা কম্প্যাটেবল। জো বাইডেন এবং বারাক ওবামা কেন সাকসেসফুল ছিল? কারণ তারা একে অপরকে বিশ্বাস করত, তারা একে অপরের পরিপূরক ছিল। এবং প্রয়োজন হলে জো বাইডেন ডিসএগ্রি করতে পেরেছে ওবামার সাথে, কিন্তু সব সময়ই সিদ্ধান্ত গ্রহণ করার পরে বারাক ওবামার সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করেছে জো বাইডেন। এই হচ্ছে মূল কোয়ালিটি একজন ভাইস প্রেসিডেন্টের। তার নিজস্ব কোনো এজেন্ডা নাই। কি দেখছেন জো বাইডেন কমলার মধ্যে? এক নম্বর, আপনি ভুলে যাবেন না যে জো বাইডেন 6 মাস আগে বলেছে আমি একজন নারীকে চাই, এবং সমপর হলে একজন আফ্রিকান আমেরিকান নারী। কেন? কারণ আমরা দেখেছি 2018 সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা যে হাউসের নিয়ন্ত্রণ ফিরে পেল, তার মূল কারণই ছিল নারী ভোটাররা, এবং মূলত আফ্রিকান আমেরিকান ভোটাররা। এক। আর 2 নম্বর, সাউথ ক্যারোলাইনার প্রাইমারিতে জো বাইডেন জিতে ফিরে আসে শুধুমাত্র আফ্রিকান আমেরিকান নারীদের ভোটের কারণে। ফলে এক ধরনের ঋণ তার ছিল, সে ঋণ স্বীকার করা হবে। আমরা এটাও জানি যে 2020 সালের নির্বাচনে যদি জো বাইডেনকে জিততে হয়, যদি ডেমোক্র্যাটদের হোয়াইট হাউস ছিনিয়ে আনতে হয়, তাদেরকে খুব গভীরভাবে, প্রবলভাবে নির্ভর করতে হবে আফ্রিকান আমেরিকান এবং অন্যান্য সংখ্যালঘু ভোটারদের উপরে। সেদিক থেকে কমলা হ্যারিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটা 1 নম্বর। 2 নম্বর, বয়সের ব্যবধান। আমি আগে বলেছি এমন একজনকে চাই যে প্রথম দিন থেকেই প্রস্তুত রাষ্ট্রপতি হবার জন্য। বাইডেনের বয়স 77, কমলার বয়স 55, 22 বছরের ব্যবধান। তার মানে কতটা বাড়তি সময় দিচ্ছে জো বাইডেনকে কমলা হ্যারিস। সে তরুণ, সে অভিজ্ঞ, এবং
এনার্জিতে পরিপূর্ণ। আপনারা দেখেছেন যে কমলা হ্যারিস যখন প্রসিকিউটরাল দায়িত্ব পালন করে, আমরা দেখেছি সিনেটে কাভানার হিয়ারিং এর সময়, কনফার্মেশনের সময় কি তীক্ষ্ণ, কি ক্ষুরোধার তার প্রশ্নবান, যাতে রীতিমতো ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল ব্রেট ক্যাভানা। আজকে প্রেসিডেন্ট ট্রাম্প কি মন্তব্য করেছেন? নাস্টি এবং মিন। ট্রাম্প সবসময় শক্তিশালী মেয়েদেরকে, নারীদেরকে মিন বলতে পছন্দ করেন, নাস্টি বলতে পছন্দ করেন। আজকে যোগ করেছেন কি মিন। জো বাইডেন কিন্তু মিন নয়, খুব বেশি ভদ্রলোক। একটা মিন লোক দরকার, একটা মিন কণ্ঠস্বর দরকার যে ট্রাম্পকে তার মিননেসে জবাব দিতে পারবে। সেদিক থেকে কমলা হ্যারিস আফ্রিকান আমেরিকান বেসকে র্যালি করতে পারবে। যেই ক্ষমতাটা, যে শক্তিটা বাইডেনের নাই, যে এনার্জিটা বাইডেনের নাই, সেই এনার্জিটা সে দেবে। আর 3 নম্বর সবচেয়ে বড় শক্তি আমি মনে করি এই মুহূর্তে আমার চোখে, ট্রাম্পের প্রতিটি কথার জবাব দিতে পারবে কমলা হ্যারিস। থ্যাংক ইউ জনাব হাসান ফেরদৌস, আপনার অ্যানালাইসিসের জন্য থ্যাংক ইউ সো মাচ। ইটস এ ব্রেকিং নিউজ। আমরা আজকে প্রথম আপনার যে অ্যানালাইসিস শুনলাম, ইটস এ ওয়ান্ডারফুল অ্যানালাইসিস। থ্যাংক ইউ সো মাচ আপনার সময়ের জন্য, আপনাকে থ্যাংক ইউ। মাঝে মধ্যে আপনাকে আমরা আবার কষ্ট দেব। দর্শক, আমরা যাচ্ছি জনাব আহাদ আলী সিপিএ ওনার কাছে। আহাদ আলী, আপনি জানেন যে সেকেন্ড স্টিমুলাস প্যাকেজ নিয়ে এখন একটা আনসার্টেনিটি বিরাজ করছে, আপনার কি মনে হয়? হ্যাঁ, ধন্যবাদ আয়ার ভাই। সো হ্যাঁ, এইটা নিয়ে বর্তমানে কংগ্রেসে এখনো মানে সেকেন্ড যে অফিসিয়াল যে স্টিমুলাস বিল, সেটা এখনো গবেষণা চলতেছে আপনার কংগ্রেসে। কিন্তু আপনারা সবাই জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প উনি যে এক্সিকিউটিভ অর্ডার যেটা সাইন করছে লাস্ট উইক, সেইটা এখন ইন প্রসেস অফ বিং ইমপ্লিমেন্টেড। মানে এখন ও বলছে যে সবাই আনএমপ্লয়েড যারা $400 অ্যাডিশনাল ডলার দিবে 600-এর বদলা। সো এখন সেই টাকাটা স্টেটরা ডিস্ট্রিবিউট করবে। স্টেটের যে আনএমপ্লয়মেন্ট সিস্টেমগুলি আছে সেগুলি এখনো আপডেট হতে হবে। সো স্টিভেন মনুচিন যে ট্রেজারি সেক্রেটারি, উনি বলছে অ্যাবাউট আরো 1-2 সপ্তাহ মতো যাইতে পারে এই টাকাটা ডিস্ট্রিবিউট হওয়ার আগে। কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেই টাকাটা ডোনাল্ড ট্রাম্প বলছে যে 400, এইটা কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে অ্যাবাউট 4 থেকে 6 সপ্তাহ এই টাকাটা দিবে। এখানে একটা ফান্ড আছে যে করোনা ভাইরাস ফান্ড, ফেডারেল গভর্নমেন্ট। ও বলছে যে এই ফান্ডের টাকা যখন শেষ হয়ে যাবে সেই সময় এই অ্যাডিশনাল টাকাটা শেষ হয়ে যাবে। কিন্তু আশা করতেছি এই 4 উইকসের ভিতরে কংগ্রেস যেন একটা বিল পাস করে যেটাতে একটা পার্মানেন্ট একটা যেমন পার্মানেন্ট একটা নতুন ফান্ড ক্রিয়েট হবে, যেটাতে আনটিল ডিসেম্বর পর্যন্ত এই আপনার মানে মেবি 600 অথবা ডেমোক্রেটরা চাচ্ছে 600, বাট মেবি আরো একটু ওরা কম হতে পারে। বাট আশা করি ওইটার মাধ্যমে পার্মানেন্ট একটা ফান্ড ক্রিয়েট হবে এবং এই যে $1200 ইন্ডিভিজুয়াল যে স্টিমুলাস চেক, সেইটাও আবার দেওয়া হবে। এবং আরো কিছু কিছু জিনিস আছে স্টেটকে টেস্টিং এর জন্য, টেস্টিং এর ক্যাপাসিটি বাড়ানোর জন্য, করোনা ভাইরাস টেস্টিং এর ক্যাপাসিটির জন্য, সেইগুলির জন্য টাকা যেন নতুন স্টিমুলাস বিলে থাকবে, সেইটা আমরা আশাবাদী। কিন্তু বর্তমানে যে অবস্থা আছে, কংগ্রেসের রিপাবলিকান ডেমোক্রেট কেউ মানে কোনো দিকে লড়তেছে না, সবাই স্টিল, এবং কথাবার্তা বেশ আগাইতেছে না। তো সেইটা একটু মানে আমাদের জন্য ওয়ারিসাম। বাট আশা করতেছি এই যে টেম্পোরারি যে ফিক্সটা ডোনাল্ড ট্রাম্প করছে সেইটা শেষ হওয়ার আগেই কংগ্রেস আই থিঙ্ক একটা নতুন স্টিমুলাস বিল পাস করবে। এখন কি যারা যারা এই যে $400 উনি যে এক্সিকিউটিভ অর্ডার জারি করেছেন, যারা আপনি তো জানেন জুলাই মাসে এন্ড হয়ে গিয়েছে যে স্টিমুলাসের যে অর্থ, এখন কি এই $400 ওনাদেরকে দেওয়া হবে না কি? বিষয়টা কি, মানে এইটা কি দেওয়া হবে না অপেক্ষা করা হবে? এই টাকাটা দেওয়া হবে সেটা বলছে প্রেসিডেন্ট ট্রাম্প। সো অগাস্টের 1 তারিখ থেকে এইটা আশা করতেছি, আই মিন মেবি অগাস্ট এবং সেপ্টেম্বর, মেবি 2 উইকস, মেবি 4 থেকে 6 সপ্তাহ এই টাকাটা লাস্ট হবে, মানে এই যে ফান্ডের যে টাকাটা দিচ্ছে।
সো আমরা আশা করতেছি এই টাকাটা আরো 2 সপ্তাহ পরে ডিস্ট্রিবিউট করা শুরু করব। ও থ্যাংক ইউ আহাদ, আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে। জনাব নাজমুল হাসান, আপনার কাছে যাচ্ছি আবার, যে আজকে আপনি জানেন যে টেনেন্ট প্রোটেকশন পোর্টাল নিউ ইয়র্ক সিটি উদ্বোধন মেয়র বলেছেন। তা তিনি বলেছেন এখন থেকে সব ধরনের তথ্য এবং উপাত্ত, সব ধরনের আইনি লিগ্যাল সার্ভিস, যা কিছু টেনেন্টদের সুবিধার জন্য প্রয়োজন এই টেনেন্ট প্রোটেকশন পোর্টালে থাকবে। এবং সেখানে উপস্থিত ছিলেন কমিশনার ডোনাল্ড ডরিস, যিনি কমিশনার স্মল বিজনেস বিভাগ, এবং তিনি বলেছেন যে কমার্শিয়াল লিজ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামকে আবার $1.5 মিলিয়ন জন্য বরাদ্দ করা হবে। এবং তারা এই বিষয়টি যারা স্মল বিজনেস করছেন, যারা টেনেন্ট, যারা পয়সা দিতে পারছেন না, ভাড়া দিতে পারছেন না, তাদের প্রোটেকশনের জন্য এই বিষয়টি করেছেন। এই বিষয়ে কি একটু আলোচনা করবেন? মেয়র, আমাদের নিউ ইয়র্ক সিটির মেয়রের একটা অভ্যাস হচ্ছে যে উনি অনেক প্রতিশ্রুতি দেন, অনেক কথা বলেন সাংবাদিক সম্মেলনে, কিন্তু সব ম্যাক্সিমামই কিন্তু খুব ভাষা। যেমন আজকে যে কথাটি বলেছেন যে $1 মিলিয়ন একটা ফান্ড করেছেন, এটা বেসিক্যালি লিগ্যাল ওয়ার্কসের জন্য। আপনার এখন তো লোকে ভাড়া দিতে পারছে না, সেখানে কোনো আর্থিক সাহায্যের কথা নাই, লিগ্যাল ওয়ার্কসের কথা হচ্ছে। লিগ্যাল ওয়ার্কসের যেটা করার চেষ্টা করছেন, তিনি যেটা বলেছেন যে তাদের নিউ ইয়র্ক সিটির যে লিগ্যাল একটা ইয়ে আছে, ইউনিট আছে, সেখানে তারা যারা যে সমস্ত তারা বাড়ি ভাড়া দিতে পারছে না, অফিস ভাড়া দিতে পারছে না, তারা যোগাযোগ করতে পারবেন। এবং সেখানে আজকে যে কমিশনার একজনকে নিয়ে এসেছেন হার্লেমের বোধহয় একজন ব্যবসায়ী, যে তাকে তারা এই বাড়ি ভাড়ার ব্যাপারে সাহায্য করছেন। এখন আপনি বলুন নিউ ইয়র্ক সিটিতে যেই পরিমাণ স্মল বিজনেস আছে, যেই পরিমাণ, তার জন্য কি এই $1 থেকে $2 মিলিয়ন লিগ্যাল ফান্ড কি এনাফ নয়? এখন এটা হচ্ছে মেয়র বলার জন্য বলেছেন। এবং আরেকটা কথা হচ্ছে যে বিষয়টা যেটি আশা, মেয়র একটা কথা বারবারই বলেন, নিউ ইয়র্ক সিটি খুব আর্থিক ক্রাইসিসে আছেন, খুবই আর্থিক ক্রাইসিসে আছেন, কিন্তু তিনি আবার কর্মসূচিও দিচ্ছেন। এবং যে কর্মসূচিগুলো মূলত যতটা বেশি আমার কাছে মনে হয় নাম সর্বস্ব, এফেক্টিভ কোনো কিছু না। যেমন আমি আরেকটা কথা বলি আপনাকে, যে মেয়র বলেছেন $420 করে স্কুলগুলোতে যাদের স্কুল গোয়িং স্টুডেন্ট আছে, এর একটা অংশ পেয়েছে, অন্য একটা অংশ এখনো পাইনি। 311-এ কল করলে সদুত্তর পাওয়া যায় না। এখন এই বিষয়টা আপনি কাকে বলবেন? প্রতিদিন সাংবাদিকের তো সম্ভব না মেয়রকে প্রশ্ন করে এটার উত্তর খুঁজে বের করা। এবং মেয়র একটা সুন্দর রাস্তা পেয়েছেন। এখন কেউ কোনো এই ধরনের প্রশ্ন করলে উনি বলেন আই উইল ফাইন্ড আউট, আই উইল লেট ইউ নো। এবং এইটাতে তো একটা প্রশাসন চলতে পারে না। এবং আজকাল একটা কথা বলি, যে কথাটি খবরে আসেনি এখনো, সেটি হচ্ছে যে স্টিভেন মেনুচেন, ট্রেজারি সেক্রেটারি, গতকাল কিন্তু বলেছেন যে নিউ ইয়র্ক সিটির ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা দূর করতে যেভাবে 1970 সালে অর্থনৈতিক ক্রাইসিসের সময় স্টেট দায়িত্ব নিয়েছিল ফিনান্সিয়াল নিউ ইয়র্ক সিটির ফিনান্সটাকে দেখার জন্য, বোধহয় এখন সময় এসেছে নিউ ইয়র্ক সিটির ফিনান্সকে আবার সেভাবে দেখার জন্য। কারণ মেয়রের কিছু অ্যালটমেন্ট, মেয়রের কিছু বরাদ্দ ব্যাপকভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করছে, সেভাবে ফলদায়ক হচ্ছে না। আমি একটা সিম্পল উদাহরণ দিই, সেটা হচ্ছে মেয়র বলেছেন যে $145 মিলিয়ন ফুড বাজেট করেছেন যাতে কেউ না খেয়ে থাকতে পারে। এখন আপনি গিয়ে দেখুন, যদি কেউ সত্যিকার অর্থে দেখা যায় সেটা কয়জন মানুষ বেনিফিট হয়েছে, এবং হার্ডলি খুব কম মানুষই সেটাতে বেনিফিট হয়েছে। $145 মিলিয়ন একটা বাজেট সেখানে, অথচ সেখানে অপচয় হচ্ছে। এবং কোনো ক্ষেত্রেই অপচয়কে ঠেকানোর জন্য মেয়রের কোনো কমিশনও নাই। যাই হোক, এই কথাটি যেটা বলেছেন, উনি বলেছেন যে স্মল বিজনেস যে ওনার যে সেল আছে সেই সেলকে কল করার জন্য, এবং এই কলটা অনেকটা এই যারা $420 জন্য কল করেন ঠিক সেই ধরনেরই হবে, লিগ্যাল অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে, কোনো ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের কথা বলা নেই। বলা হচ্ছে যদি প্রয়োজন হয় তাহলে দেওয়া হবে, কিন্তু সেই প্রয়োজনেরও কোনো ক্রাইটেরিয়া রাখেননি। এবং মেয়র কিন্তু এই বিষয়টা খোলাসা পরিষ্কারও করেন। স্টেট অ্যান্ড ফেডারেল গভর্নমেন্ট তাদের উচিত যে স্টিমুলাস প্যাকেজের মধ্যে রেন্ট রিলিফের যে পয়সা এটা বরাদ্দ করা, যাতে যারা রেন্ট দিতে পারছে না তারা যেন রেন্ট দিতে পারেন। এবং যদি এটা কোনো ধরনের সমস্যা হয় তাহলে নিউ ইয়র্ক সিটি বিং এ মেয়র এবং নিউ ইয়র্ক সিটি তাদের সহযোগিতা করবে। আমরা যে কিছুদিন আগে বলছিলাম সবাই রেন্ট রিলিফ পাবে, রেন্ট রিলিফ নামে একটা বিল আমরা শুনেছি, আমাদের কমিউনিটিতে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছিল বিলটি, কিন্তু সত্যিকার অর্থে বাস্তবে দেখা গেল কি
এমন ভাবে বিধান করা হয়েছে যে এটা কারো পক্ষে খুব খুব খুবই কম অল্প সংখ্যক লোক এটাতে কোয়ালিফাই করছে। মেয়রের এই স্মল বিজনেসের রেন্টের হেল্পটাও অনেকটা সেরকমই। আপনি সমস্যায় পড়লে তারা অ্যাটর্নি জোগাড় করে দিবে, এতে অ্যাটর্নিরা বেনিফিটেড হবে, তাদের কর্মসংস্থান হচ্ছে। কিন্তু যিনি সত্যিকার ভাবে ট্রাবলে আছেন তার জন্য তো ফাইন্যান্সিয়াল ব্যাপার দেওয়া হচ্ছে না, তাকে তো বলা হচ্ছে না যে সিটির পক্ষ থেকে তার রেন্টের একটা অংশ দেওয়া হবে, সেটা কিন্তু বলা হচ্ছে না, বলা হচ্ছে লিগ্যাল ফাইটের জন্য অর্থ দেওয়া হবে। আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি জানেন যে নিউ ইয়র্কে যারা বাইরে থেকে আসবেন তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এটা কোন কোন স্টেটের ক্ষেত্রে প্রযোজ্য, একটু ক্লিয়ার করবেন জিনিসটা। এটা শুনে এই লিস্টটা আমি একটু আগেই নিউজে বলেছি যে কয়েকটা স্টেট থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং কয়েকটা স্টেটে, এই লিস্টে একটা লম্বা লিস্ট, আমাদের এখানে প্রায় 39 কি 37 স্টেট। বিষয়টা মোটামুটি যেটা আমি বলার চেষ্টা করি সেটা হচ্ছে নিউ ইয়র্ক শহরে সরাসরি কারো পক্ষে ঢোকা সম্ভব না, তাকে হয় কানেকটিকাট দিয়ে ঢুকতে হবে নতুবা নিউ জার্সি দিয়ে ঢুকতে হবে। এখন কথাটা হচ্ছে যে নিউ জার্সি সেই ক্ষেত্রে কাউকে কোয়ারেন্টাইন করে নাই। এখন নিউ ইয়র্কে যদি আপনি আসেন, সেখানে নিউ ইয়র্কের যে কয়েকটা এন্ট্রি পয়েন্ট আছে এবং এই এন্ট্রি পয়েন্টগুলোর ব্যাপারে আমরা মোটামুটি সবাই জানি। একটা হচ্ছে জর্জ ওয়াশিংটন ব্রিজ, একটা হচ্ছে ভেরাজানো ব্রিজ, একটা হচ্ছে টার্নপাইক, একটা হচ্ছে হল্যান্ড টানেল, একটা হচ্ছে লিঙ্কন টানেল। এই কথাই তো নিউ এবং এদিক থেকে হচ্ছে নিউ স্টেট থ্রু যেটা কানেকটিকাট দিয়ে আসে সে, কিংবা বস্টন ম্যাসাচুসেটস ওই এলাকা থেকে তারা আসবে। এবং এই পয়েন্টগুলোতে শেরিফের অফিস কাজ করছে, সেখানে শেরিফের পাহারা বসানো হয়েছে এবং তারা বলেছেন যে তারা গাড়ির ট্রাফিকটাও বন্ধ করতে চাচ্ছে। তারা সেন্সিটিভ টেকনোলজি ইউজ করবে, যেখানে তারা গাড়ির লাইসেন্স প্লেট ট্র্যাক করবেন এবং ট্র্যাক করে যদি তারা সন্দেহ করেন যে ইনি অন্য স্টেট থেকে এসেছেন, তখন হয়তো তাকে থামিয়ে তার কোয়ারেন্টাইনের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করবেন, তাকে কোয়ারেন্টাইনের স্লিপ ধরিয়ে দেওয়া হবে, তার নম্বর রাখা হবে, লাইসেন্সের কপি রাখা হবে। ফলে নিউ ইয়র্ক সিটি এবং নিউ ইয়র্ক স্টেটের টেস্টিং এর ট্রেসাররা তাকে ট্রেস করবেন, তার ব্যাপারে খবর নেবেন। এই হচ্ছে মূলত ব্যাপারটি। তবে গভর্নরের স্টেটমেন্ট থেকে যেটি জানা যাচ্ছে এবং মেয়র যেটি দু একদিন আগে যেটি বলেছেন যে নিউ ইয়র্ক সিটি এই ব্যাপারটাতে মোটামুটি দৃষ্টি রাখছে, এই জন্যই। তবে এটা পিউনিটিভ কিছু না, শাস্তিমূলক তেমন তারা করেনি। তারা আশা করছেন যে সবাই এটি ফলো করবে এবং এটা তারা শেরিফ, সেদিন নিউ ইয়র্ক সিটির শেরিফ কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন যে তারা কোনোভাবেই মানুষকে সমস্যায় ফেলতে চান না। তবে এটাও তারা আশা করেন যে মানুষ যে কোয়ারেন্টাইনের নিয়মটি আছে সেটি মেনে চলবে। আমরা লক্ষ্য করছি অনেকেই, এবং এই বিষয়টি আরেকটু জটিল এই কারণে যে কোনোদিন দেখা যাচ্ছে অমুক স্টেট নাই, আবার কোনোদিন দেখা যাচ্ছে অমুক স্টেটকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে লিস্টে। অতএব সবাইকে এই বিষয়টি ট্র্যাক করারও ব্যাপার আছে কোন স্টেট থেকে দেখাচ্ছেন। আর যারা বিমান যোগে আসছেন তাদের ব্যবস্থা এয়ারলাইনে নিচ্ছে, তারা কোথায় যাচ্ছেন তাদের সমস্ত ঠিকানা এয়ারলাইন রেখে দিচ্ছে, সেখানে সেই ঠিকানাগুলো নিউ ইয়র্ক সিটির টেস্ট অ্যান্ড ট্রেসিং ডিপার্টমেন্টকে জানিয়ে দেওয়া হচ্ছে, তারা সেটা ফলো আপ করছে। তবে মোটামুটি এটা এনফোর্স করার চেষ্টা করা হচ্ছে। লাস্ট কোয়েশ্চেন, আপনার অনুভূতি কি কমলা হ্যারিস, যার বাবা হচ্ছেন ইন্ডিয়ান, মা হচ্ছেন আফ্রিকান, মা ইন্ডিয়ান বাবা আমেরিকান, রাইট? সো আপনার কি মনে হয়, মানে আমাদের সাউথ এশিয়ান কমিউনিটি, বিং এ জার্নালিস্ট, বিং এ সাউথ এশিয়ান, আপনার অনুভূতি কি? আমার অনুভূতি একটাই, সেটা হচ্ছে যে জো বাইডেনের কমলা হ্যারিসকে নির্বাচন করার ব্যাপারে মূল যে জিনিসটি কাজ করেছে, যেটি তিনি কয়েক সপ্তাহ আগেই বলেছেন, তিনি একজন মহিলাকে নির্বাচিত করতে চান এবং তিনি একজন মহিলা ভোট ক্যাশ করার ক্ষেত্রে মহিলা ভোটার যারা আছেন আমেরিকায়, তাদের ভোট ক্যাশ করা হচ্ছে মেইন কৌশল, এটা আমার মনে হয়। যেটা আরেকটা বিষয় আমি যেটা মনে করি সেটি হচ্ছে, যেটা একটু আগে হাসান ভাই বলেছেন, যে ট্রাম্পের অনেক জিনিসের জবাব কমলা হ্যারিস দিতে পারবেন, কিন্তু সেই জবাবটা কি ট্রাম্পের ভোটার যারা আছে, ট্রাম্পকে যারা ভোট দিবে, তাদেরকে ট্রাম্প থেকে সরিয়ে আনা সম্ভব হবে কিনা, সেটা আমার কাছে একটু কঠিন। কারণ একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, যে যেই ট্রাম্পকে সবসময় মনে করা হয় যে দুর্বল, কিংবা ট্রাম্প খুব পোলে খুব নিচে আছেন, পোলে খুব পিছিয়ে আছেন, কিন্তু সে আবার কিন্তু বাইট ব্যাক করে, সে কিন্তু আবার ফিরে আসে। এই বিষয়টা কিন্তু আমার কাছে খুব মানে মনে হয় যে এটি আগামী 2-3 মাস, যেটি আমরা নির্বাচনের এখনো বাকি আছে 100 দিনেরও কম, এটি খুব একটা দেখার বিষয় হবে। কারণ যদি যেটা হাসান ভাই বলেছেন যে ট্রাম্প ভার্সেস কমলা হ্যারিস যদি হয় এবং বাইডেন যদি সাইড লাইনে চলে যায়,
তাহলে বিষয়টি খুবই উপভোগ্য হবে। তবে আমার যেটা মনে হয় যে কমলা হ্যারিস যেভাবে ট্রাম্প মহিলাদের আক্রমণ করে, কমলা হ্যারিস হয়তো সেইভাবে সেই ভাষায় পাল্টা জবাব দেবেন না। তিনি হয়তো রাজনৈতিকভাবে সেটা মোকাবেলা করার চেষ্টা করবেন। তবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কমলা হ্যারিস সিনেটর হিসাবে খুবই দক্ষ একজন সিনেটর, এবং তিনি মোটামুটি আমেরিকাতে ব্যাপকভাবে পরিচিত জনপ্রিয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ছিলেন। এবং রিপাবলিকানরা হয়তো যে জিনিসটি প্লে আউট করবে, যে গানটি বাজানোর চেষ্টা করবে, সেটি হচ্ছে যে কমলা হ্যারিস জো বাইডেনের নেতৃত্ব সম্পর্কে যে কথাগুলো বলেছেন, দুর্বলতা সম্পর্কে, সেগুলি হয়তো তারা ফিরিয়ে আনার চেষ্টা করবে। নির্বাচনের ক্ষেত্রে তাই হয়। তবে আমার কাছে সব শেষ কথা যেটা আমি বলি সেটি হচ্ছে যে জো বাইডেন এবং কমলা হ্যারিস এই দুইজনের মনোনয়নের টিকেটের ব্যাপারে আমার মনে হয় যে আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তার কারণটা হচ্ছে যে এই বিষয়টি আমেরিকার অনেক কিছুর সাথে সম্পর্কিত এখন এই মুহূর্তে। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান। আর 1 মিনিট সময় আছে, ইজ দেয়ার এনি নিউজ আপডেট? না, আজকে তেমন নিউজ আপডেট নাই। ইমিগ্রেশনের ব্যাপারটা আমি বলেছি, যেটি গতকালকে আমরা অনেকেই খুব একটু হতাশ হয়েছিলাম যে যুক্তরাষ্ট্রের যে কোনো অঞ্চলেই যদি কেউ প্রবেশ করেন তাকে করোনা ভাইরাসের কারণে প্রবেশাধিকার না দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প একটি এক্সিকিউটিভ অর্ডার জারি করার চেষ্টা করছেন। সেখানে আজকে একটি সংশোধনী লক্ষ্য করা গেছে, এবং সেটি হচ্ছে যে শুধু মেক্সিকো থেকে যারা আসবেন তাদের কিংবা সিটিজেন, কিন্তু সেটি এখনো বলবৎ হয়নি। তারা চিন্তা ভাবনা করছে মেক্সিকো থেকে প্রবেশ করার ব্যাপারে বাধা নিষেধ আরোপ করার জন্য, সেটি কিন্তু এখনো বলবৎ হয়নি। আমি আবারও বলছি, কিন্তু অনেকে আজকে এই খবরটি শুনে বলেছেন যে সেটিও প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে কার্যকর করা সম্ভব হবে না। থ্যাংক ইউ সো মাচ জনাব নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ আপনাকে আপনার নিউজ আপডেটের জন্য। দর্শক, আজকে পর্যন্তই। আজকে আমরা আমাদের সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব আখতার হাসান, ডক্টর আখতার হাসান, জনাব আহাদ আলী সিপিএ, হাসান ফেরদৌস এবং নাজমুল হাসানকে। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল রাত 9টায় আবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন। থ্যাংক ইউ, খোদা হাফেজ।